হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং কমেন্ট করতে থাকো বা যারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো ও সাথে সাথে কমেন্ট করতে থাকো যে স্যার আর প্লিজ কন্টিনিউ করান, আরও বেশি ক্লাস চাই, তাদের জন্য বলবো তোমরা যতদিন না পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা দিচ্ছ ততদিন পর্যন্ত এইভাবে ক্লাস দিয়েই থাকবো। তোমরা শুধু চ্যানেলটির পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বেশি বেশি করে, তাহলে আশা করি তোমাদের কাছ থেকে আমি ইন্সপিরেশন পাবো এবং প্রচুর প্রচুর তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো এবং হেল্পও করতে পারবো। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আছে যে শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায়। তো আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু বলা হচ্ছে সেন্টেন্সটা। তাহলে কি শ্রীশকে বলো, অর্থাৎ এখানে প্রথমে আমরা কাউকে অর্ডার করতে বলা বা শ্রীশকে অর্ডার করার কথা বলা হচ্ছে। কি টেল শ্রীশ, অর্থাৎ শ্রীশকে বলো ইফ হি ইজ ওয়েল, অর্থাৎ সে যদি সুস্থ থাকে, হি গোজ টু দ্য শপ অফ বসন্ত, সে যেন বসন্তের দোকানে যায়। তাহলে এখানে কিন্তু আমরা জানি যে এখানে দুটো সেন্টেন্স আছে। প্রথমে শ্রীশকে বলো এই একটা সেন্টেন্স, তারপরের যে সেন্টেন্সটা অর্থাৎ ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু আমরা প্রথম সেন্টেন্সের পরে কমা দিই এবং দ্বিতীয় সেন্টেন্সটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু করি। তো এখানে প্রথমে টেল শ্রীশ একটি অর্ডার সেন্টেন্স আছে, অর্ডার সেন্টেন্সটা আমরা জাস্ট কমা দিয়ে রেখেছি এবং তারপরে কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটা অর্থাৎ এখানে যে শর্তমূলক যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ইফ। ইফ দিয়ে যখন শুরু হয় তখন আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি এবং সেখানে সাবজেক্ট থাকবে, এখানে হি আছে, ভার্ব অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং আমরা তারপরে লিখেছি যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স তারপরে আমরা এটা লিখেছি নাউন অর্থাৎ ওয়েল অর্থাৎ সুস্থ। আর তারপরে আমরা কমা দিয়ে কী করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আছে হি, দেন ভার্ব, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি, তেমনই আছে। আর টু দ্য শপ অফ বসন্ত এখানে রিমেনিং, অর্থাৎ টু দ্য শপ, তারপরে কিন্তু এখানে আমরা রিমেনিং বসিয়েছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সকে ভেঙে ভেঙে ছোট ছোট আকারে করে নিয়ে তবেই কিন্তু ট্রান্সলেশন করব। তাতে কি হবে, আমাদের অ্যাকিউরেসি বাড়বে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই। খাস্তা অর্থাৎ খাস্তা বলতে কিন্তু এখানে টাটকা বা ভালো কচুরি আনার কথা বলা হচ্ছে। তাহলে কি হি মাস্ট, সে অবশ্যই বা সে অবশ্যই আনবে কি খাস্তা কচুরি সেখান থেকে, এমনটাই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ আগে কিন্তু ট্রান্সলেশন করার আগে আমাদের যে ভাব অর্থাৎ যে সেন্টেন্সের যে মোড বা কেমন অর্থে বলতে চাইছে সেটা কিন্তু আগে বোঝার চেষ্টা করতে হবে, তবে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। কারণ ট্রান্সলেশনে আমরা যদি টেন্স বুঝতে ভুল করে দিই তাহলে কিন্তু সমগ্র প্যাসেজটি ট্রান্সলেশন ভুল হয়ে যাবে। তাহলে কি হবে, হি মাস্ট ব্রিং, সে অবশ্যই আনবে কি ক্রিস্প কচুরি অর্থাৎ খাস্তা কচুরি। তো কচুরিকে আমরা কচুরি বলি, ক্রিস্প কচুরি অর্থাৎ খাস্তা কচুরি ফ্রম দেয়ার, সেখান থেকে অর্থাৎ সেই দোকান থেকে। তাহলে এখানে কি মাস্ট ব্যবহার করেছি, অর্থাৎ এখানে কিন্তু আনা চাই মানে সে অবশ্যই আনবে এমন অর্থে বলা হচ্ছে। তাহলে হি মাস্ট ব্রিং, ব্রিংয়ের আমরা কয়েকটা সিনোনিম সাথে সাথে জেনে রাখবো, যেমন ফেচ, ফেচ হচ্ছে আনা, বা আমরা এখানে গেটও বলতে পারি। তাহলে কি বলবো, হি মাস্ট ফেচ অথবা হি মাস্ট গেট অথবা হি মাস্ট ব্রিং ক্রিস্প কচুরি ফ্রম দেয়ার, সেখান থেকে আনবে, ফ্রম দেয়ার, দেয়ার অর্থাৎ সেখান থেকে। আর ক্রিস্পস হচ্ছে এখানে কিন্তু, বা আমরা ক্রিস্পকে কিন্তু বলতে পারি ক্রাঞ্চিও বলতে পারি। তো আমার সাথে সাথে তোমরা লিখে নিও, কারণ যত বেশি ওয়ার্ড পাওয়ার বাড়াবে ততই বেশি তোমাদের ট্রান্সলেশন আরও ইজি হয়ে যাবে তোমাদের কাছে। এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকলে আশা করি তোমরা পিএসসি ক্লার্কশিপের যে দুটো ট্রান্সলেশন থাকবে, বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি, সেগুলো তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে এবং আশা করি তোমরা সেখানে প্রচুর ভালো নাম্বার পাবে। আর এই দুটো ট্রান্সলেশনে ভালো নাম্বার পাওয়া মানে কিন্তু 100% তোমাদের নিয়োগের সম্ভাবনা থাকবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। তাহলে কি তাকে আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে, এখানে তাকে অর্থাৎ হি, এখানে হি কিন্তু সাইলেন্ট আছে, এখানে হি সাইলেন্ট রয়েছে। তো সেই কারণে আমাদের এখানে হি লিখতে হবে, অর্থাৎ এটা আমাদের বুঝে নিতে হবে। আর হচ্ছে অ্যান্ড হি মাস্ট বাই, তাকে অবশ্যই আনতে হবে কি সাম
পিস্তাস, অর্থাৎ তাকে কিছু কি পিস্তা বাদাম বা পেস্তা বাদাম কিনে আনতে হবে। তো এখানে মাস্ট বাই, অর্থাৎ বাই হচ্ছে কিনে আনা, আর অবশ্যই কিনে আনবে, কারণ এখানে আনতে হবে, এখানে কিন্তু অবশ্যই আনার কথা বলা হচ্ছে। আর যেহেতু হি সাইলেন্ট আছে, তো আমরা হিটা এখানে আমাদের সুবিধার্থে, অর্থাৎ বাক্যের সেন্স আনার জন্য কিন্তু আমাদের হিটা লিখে নিতে হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে সাম পিস্তাচিয়াস, অর্থাৎ কিছু পিস্তা বাদামের কথা বলা হচ্ছে। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। দোকানের রাস্তা সে জানে তো, তাহলে দোকানের রাস্তা সে জানে তো, তাহলে কি বলবো আমরা যখন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কেমন হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ডু, তারপরে আমরা ডাস দিয়ে শুরু করি, ডু অথবা ডাস, তারপরে কিন্তু আমরা কি যে সাবজেক্ট থাকে সাবজেক্ট বসাই, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, এবং তার সাথে কিন্তু আমরা অবজেক্টও রিমেনিং বসিয়ে দিই। ঠিক তেমনই এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি রয়েছে, হি কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হিটা, তখন কিন্তু আমরা কি ভার্বের সাথে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা এস বা ইএস বসাই। ঠিক তেমনই এখানে যেমন ডাজ হি নো, অর্থাৎ এখানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে, আর এটা অক্সিলারি ভার্ব কি ডাজ হয়ে গেছে। কারণটা কি, ডাজ এখানে ইএস যুক্ত করেছি, কারণ এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি লিখলাম, ডাজ হি নো, সে কি জানে, দ্য ওয়ে অর্থাৎ পথ, টু দ্য শপ অর্থাৎ দোকানে, বা দোকানে যাওয়ার বা দোকানের রাস্তা, সে কি দোকানের রাস্তাটি জানে। তো এইভাবেই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো নোকে আমরা কি জানি, আমরা নোকে আমরা বলতে পারি এখানে সে কি দোকানের রাস্তাটা চিনতে পারে, আমরা এই অর্থেও বলতে পারি। তাহলে কি আমরা এটাকে কিন্তু রিকগনাইজও বলতে পারি। রিকগনাইজ অর্থাৎ সে কি দোকানের রাস্তায় চিনতে পারবে, বা সে কি দোকানের রাস্তাটা চিহ্নিত করতে পারবে, আইডেন্টিফাইও আমরা বলতে পারি, কি আইডেন্টিফাই। তাহলে রিকগনাইজ, আইডেন্টিফাই বা নো, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা নোটাই আগে লিখবো, কারণ নো আমাদের সচরাচর মনে পড়বে। এবং এখানে ওয়ে আছে, ওয়েটাকে কিন্তু আমরা পথও বলতে পারি, পথ। তাহলে ডু ইউ নো দ্য, ডাজ হি নো দ্য পাথ টু দ্য শপ, বা আমরা কিন্তু আবার অনেক সময় ডিরেকশনও বলতে পারি। ডিরেকশন মানে দিক, সে কোন দিকে রাস্তা সেটা কি জানে। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখে নেব, আমাদের প্র্যাকটিস করার সাথে সাথে খাতায় নোট করে নেব যাতে সুবিধা হয়। সুতরাং তোমরা লিখে নিও এগুলো। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন, অর্থাৎ সে যেন নিয়ে আসে। তাহলে এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, যদি পাই তাহলে সে নিয়ে আসে। তাহলে আমরা কন্ডিশনের ক্ষেত্রে কী ব্যবহার করব, ইফ। তাহলে ইফ হি ফাইন্ডস এ হোল কার্প, যদি সে একটা আস্ত বা গোটা মাছ পায়, কী মাছ, কাতলা মাছ, কার্প হচ্ছে কাতলা মাছ, অ্যাট দ্য মার্কেট অর্থাৎ বাজারে, অ্যাট দ্য মার্কেট হচ্ছে বাজারে, তারপরে আমরা কমা দেবো, ইফ দিয়ে শুরু করলে হি মাস্ট ব্রিং ইট, তাহলে সে অবশ্যই সেটা যেন নিয়ে আসে। তো এখানে আমরা এ হোল কার্ভ অর্থাৎ সমগ্র মাছটিকে বলতে চাইছি বা বোঝাতে চাইছি, আস্ত মাছ যেটা, তো সেটাকে আমরা কিন্তু এন্টায়ারও বলতে পারি, এন্টায়ার ফিশ, এন্টায়ার কার্ভ, বা আমরা কমপ্লিটও বলতে পারি, কমপ্লিটও আমরা বলতে পারি, অসুবিধা নেই। তাহলে ইফ ই ফাইন্ডস এ এন্টায়ার কার্ভ অথবা এ কমপ্লিট ফিশ বা কমপ্লিট কার্ভ অ্যাট দ্য মার্কেট অথবা অর্থাৎ বাজারে, তাহলে কিন্তু সে সেটা নিয়ে আসতে পারে। ব্রিং মানে আমি এর আগে বলেছি আমরা ফেচ বলতে পারি বা গেট বলতে পারি। তো আর ফাইন্ডস অর্থাৎ খুঁজে পাই বা সে যদি পায়, দেখতে পাই। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই, অর্থাৎ আলু তাকে আনতে হবে। তাহলে কি অ্যান্ড অর্থাৎ আর কি হি মাস্ট ব্রিং, সে অবশ্যই নিয়ে আসবে কি 30 পটেটোস অর্থাৎ 30টা আলু, কাউন্টিং ফ্রম দ্য স্যাক, অর্থাৎ বস্তা থেকে গুনতি করে বা বস্তা থেকে গুনে এসে 30টা আলু কিন্তু নিয়ে আসবে। তো এখানে কাউন্টিংয়ের পরিবর্তে আমরা কিন্তু ক্যালকুলেটিংও বলতে পারি, ক্যালকুলেটিং অর্থাৎ গণনা করে বা সেটা গুনতি করে বলা চলে, বা আমরা কিন্তু এটাকে কম্পিউটিংও বলতে পারি, কম্পিউটিং অর্থাৎ গণনা করে বা গুনতি করে। তো এগুলো তোমরা লিখে নেবে, কারণ তোমাদের এগুলো অর্থ পাওয়ার বাড়ানোর জন্য অবশ্যই দরকার। আর ব্রিং মানে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, স্যাক হচ্ছে বস্তা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। এবার আলু খুব সস্তা,
তাহলে এবার কি দিস টাইম পটেটোস আর ভেরি চিপ, আলু খুব সস্তা, অর্থাৎ আলু হয় খুব সস্তা, বা দ্য কোস্ট অফ পটেটোস আর ভেরি চিপ, এইভাবে আমরা লিখতে পারি। দিস টাইম দ্য কোস্ট অফ দ্য পটেটোস, দ্য কোস্ট অফ দ্য পটেটোস আর সরি তখন কোস্ট হচ্ছে ইজ হবে। দিস টাইম দ্য কোস্ট অফ দ্য পটেটোস ইজ ভেরি চিপ, অর্থাৎ এইবার আলুর দাম খুব সস্তা, এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি। আর যেটা আছে এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চিপ হচ্ছে আমরা কি জানি সস্তা, তো এটাকে আমরা মানুষের কাছে সবথেকে গ্রহণযোগ্য যে বিষয় সেটা আমরা অনেক সময় বলে থাকি মানুষের কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ মানুষের আয়ত্তের মধ্যে, তো এটাকে কিন্তু আমরা অ্যাক্সেসিবলও বলতে পারি। অ্যাক্সেসিবল অর্থাৎ আমরা ইংলিশের মানটাকে আমরা উন্নতি করার জন্য বা আমরা একটু স্মার্ট ওয়েতে যদি লিখতে চাই তাহলে আমরা অ্যাক্সেসিবল লিখতে পারি, বা এটাকে কিন্তু আমরা অ্যাভেলেবেলও বলতে পারি। অ্যাভেলেবেল অ্যাক্সেসিবল, বা আমরা এটাকে বলতে পারি ইনএক্সপেন্সিভ। তো এগুলো তোমরা লিখে নিও, এগুলো তোমাদের ওয়ার্ড পাওয়ার করার বা কাজে লাগবে। বা অনেক সময় বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা থাকে সেখানে ইংলিশ থাকলে আমরা সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে এগুলো অনেক সময় পেয়ে যাই। তো এগুলো তোমরা লিখে নিও, তোমাদের সুবিধা হবে, কারণ এই নোটগুলো কিন্তু খুব ধৈর্য ধরে সময় নিয়ে তোমাদের জন্য তৈরি করা। সুতরাং তোমরা বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, কারণ ওটাই আমার ইন্সপিরেশন। যদি তোমরা চ্যানেলকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এই ধরনের ক্লাস তোমাদের কাছে দিতে পারবো না। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও, তাহলে কিন্তু এখানেও একটা শর্ত দিচ্ছে, যদি সহজে না পাওয়া যায়, একান্ত যদি না পাওয়া যায় মানে যদি সহজে না পাওয়া যায় তাহলে কিছু ওল আনিয়ে নিতে হবে বা কিছু ওল আনতে হবে। তো কি, ইফ হি ক্যানট ফাইন্ড দেম ইজিলি, যদি সেগুলোকে সে সহজে না পায় তাহলে কি হবে, টেল হিম, তাকে বলো, টু ব্রিং সাম আরামস, অর্থাৎ কিছু ওল আনিয়ে নিও। আরামস হচ্ছে কি ওলের ইংরেজি হচ্ছে আরামস, তাহলে তাকে বলো কিছু ওল আনিয়ে নিতে যদি সেগুলো সহজে না পাওয়া যায়, অর্থাৎ ইজিলি যদি সেগুলোকে না পাওয়া যায় তাহলে কিন্তু কি তাকে বলতে হবে কি কিছু ওল আনিয়ে নিতে। তো এই ক্যান কিন্তু পারা অর্থে আমরা ব্যবহার করি, পারা অর্থাৎ সামর্থ্য অর্থে যেটা সেটা কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে দেম বলতে যে সমস্ত আলু কথা বলা হয়েছে, আলুর কথা এখানে, অর্থাৎ আলুর পরিবর্তে আমরা যে ওল আনতে পারি সেটার কিন্তু বলা হচ্ছে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। রাস্তায় রেঁধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার। তাহলে আমরা লিখব প্রথমে যে তার ব্যবস্থা করা দরকার কি, রাস্তায় রান্না এবং খাওয়ার জন্য। তাহলে কি, উই নিড টু মেক প্ল্যান্স, অর্থাৎ আমাদের প্রয়োজন কি ব্যবস্থা করার বা ব্যবস্থা আয়োজন করার কি, ফর কুকিং অ্যান্ড ইটিং, অর্থাৎ রান্না করা এবং খাওয়ার জন্য, অন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায়। তো এই প্ল্যান অর্থাৎ ব্যবস্থা করা, প্ল্যানকে কিন্তু আমরা লিখতে পারি যে অ্যারেঞ্জমেন্টস অর্থাৎ ব্যবস্থা লিখতে পারি, বা আমরা কিন্তু প্রিপারেশনসও বলতে পারি, প্রিপারেশনস। তো তোমরা এগুলো লিখে নিও। আর এখানে নিড হচ্ছে প্রয়োজন, তাহলে প্রয়োজন বা ব্যবস্থা করা দরকার, এই অর্থে কিন্তু আমরা দরকার বা প্রয়োজন অর্থে নিড ব্যবহার করি। আর মেক প্ল্যান্স অর্থাৎ ব্যবস্থা করার বা ব্যবস্থার আয়োজন করার অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আর কুকিং রান্না, ইটিং খাওয়া, আর হচ্ছে অন দ্য স্ট্রিট হচ্ছে রাস্তায়। তো রাস্তার উপরে বোঝাতে আমরা অন দ্য স্ট্রিট ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। মনে রেখো কড়াই চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও, অর্থাৎ একটা জলের পাত্র নিতে হবে এমন অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো রিমেম্বার মানে কি, মনে রাখো, অর্থাৎ অর্ডার করা হচ্ছে। আর উই মাস্ট টেক, আমাদের অবশ্যই নিতে হবে কি, এ কলড্রন একটা কড়া, এ কুকিং স্পাট একটা খুন্তি অর্থাৎ রান্নার যে খুন্তি সেটার কথা বলা হচ্ছে, অ্যান্ড এ ওয়াটার পট এবং একটি জলের পাত্র আমাদেরকে নিতে হবে। তো এইভাবে আমরা কমা দিয়ে লিখলাম, এবং যেগুলো আমাদের প্রয়োজন বা আমাদেরকে নিতে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। আর রিমেম্বার হচ্ছে মনে রাখা, অর্থাৎ রিমেম্বারকে কিন্তু আমরা রিকলও বলতে পারি, রিকল মনে রাখা, বা আমরা কিন্তু রিকালেক্টও বলতে পারি, রিকালেক্ট, বা আমরা এটাকে কিন্তু বলতে পারি কিপ ইন মাইন্ড অর্থাৎ মনে রাখা।
তো বন্ধুরা এইভাবে তোমরা সব অর্ডগুলো লিখে নিও। তো পরের বাক্যটি চলো আমরা লক্ষ্য করি। পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি অত ব্যস্ত হয়েছো কেন, আস্তে আস্তে চলো। তাহলে কি ওয়াই আর ইউ সো বিজি, তুমি কেন এত ব্যস্ত হয়েছো। গো স্লোলি, আস্তে আস্তে চলো। অর্থাৎ এখানে তোমাকে কোশ্চেন করা হচ্ছে প্রথমে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে, তারপরে আবার অর্ডার করা হচ্ছে, অর্থাৎ গো স্লোলি। তো পরেরটা আবার কিন্তু আমরা ভার্ব দিয়ে শুরু করেছি। আর হোয়াই মানে কেন, হোয়াই আর ইউ সো বিজি, কেন তুমি অত ব্যস্ত। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটিতে আমরা দেখতে পাবো যে ক্লান্ত হয়ে পড়বে যে, অর্থাৎ এখানে সম্ভাবনা বোঝাচ্ছে। সম্ভাবনা যখন বোঝাবে তখন কিন্তু আমরা কি মে দিয়ে শুরু করি। তাহলে ইউ মে গেট টায়ার্ড, ইউ মে গেট টায়ার্ড, অর্থাৎ তুমি ক্লান্ত হয়ে পড়তে পারো, এমনটাই বোঝাচ্ছে যে তুমি ক্লান্ত হয়ে পড়বে যে, বা তুমি ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ সম্ভাবনা, ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে, এরকমই বোঝানো হয়েছে এখানে। আর অথবা আমরা এটাকে কিন্তু বলতে পারি যে গেট টায়ার্ড, বা আমরা কিন্তু বিকাম পিকড বলতে পারি, পিকড অর্থাৎ ক্লান্ত হয়ে পড়বে। ইউ মে বিকাম পিকড অথবা ইউ মে গেট টায়ার্ড। তো বন্ধুরা এই ছিল আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা ক্লাসে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের শিক্ষা সংক্রান্ত, অর্থাৎ বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেখানে হেল্প করার জন্য আমি সর্বদা তোমাদের পাশে আছি। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং বিশেষত আমাকে সাপোর্ট করো, তাহলেই তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো। তো ধন্যবাদ এইভাবে প্রতিনিয়ত ক্লাস দেখার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশে দেখো, ধন্যবাদ।